সুপ্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান কেমন আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতোই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মানব শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি, কিন্তু এই কিডনি কখনো কখনো অকার্যকর হয়ে যায়। আমরা আজকের বিষয়টি নির্ধারণ করেছি কিডনি ফেইলিউর, কখন বুঝবেন ঝুঁকিতে আছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন একজন কিডনি বিশেষজ্ঞ, ডক্টর তামান্না বাহার। তিনি সহকারী অধ্যাপক এবং কিডনি মেডিসিন বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে কিন্তু আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। পর্দায় দেখানো নম্বরে ফোন করে কিডনি বিষয়ক বা কিডনি ফেইলিউর বিষয়ক যে কোনো প্রশ্ন বা সমস্যা তুলে ধরতে পারবে। আমাদের অতিথি সানন্দে আপনাদের সমস্যার সমাধান করবে এবং প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ, ডক্টর তামান্না বাহার, কিডনিটা কোথায় থাকে এবং মানুষের শরীরে কটা কিডনি থাকে? ধন্যবাদ। কিডনি হচ্ছে মানুষের শরীরে দুইটা কিডনি থাকে। হ্যাঁ, এটা একটা বিন শেপড, আমরা বলি যে সিম জাতীয় একটা অর্গান, যেটা হচ্ছে আমাদের লোয়ার ব্যাকে থাকে, মানে হচ্ছে মেরুদণ্ডের দুই পাশে কিডনিটা থাকে। এবং মানব শরীরে সাধারণত দুইটা কিডনি থাকে, কারো কারো জন্মগতভাবে একটা থাকতে পারে বা এরকম থাকতে পারে আর কি। যদি কারো একটা কিডনি থাকে, তাহলে কি ওই মানুষটির জীবন যাপনে, চালচলনে কোনো অসুবিধা হবে কি না? যদি জন্মগতভাবে থেকে থাকে তাহলে সাধারণত খুব বেশি সমস্যা হয় না। কিছু নিয়মকানুন মেনে চললে উনি সারা জীবনই এই একটা কিডনি নিয়েই অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারবেন। তার মানে একটা কিডনি হলেও অসুবিধা নেই। আচ্ছা, সাথে আরেকটি ব্যাপার, আমাদের এই শরীরে, জটিল শরীরে কিডনির ভূমিকাটা কি, কি কাজ করে, এবং এই কাজগুলো না হলে শরীরের কি কি ক্ষতি হতো, অর্থাৎ কিডনি কেন গুরুত্বপূর্ণ? জি, কিডনি আসলে এটাকে আমরা বাংলায় বলি বৃক্ক। এটা হচ্ছে একটা ছাঁকনির মতো, মানে আমরা চায়ের ছাঁকনি যেরকমভাবে চিন্তা করি যে হচ্ছে কিডনি শরীরে যত দূষিত পদার্থগুলো আছে এটা হচ্ছে ছাঁকনির মাধ্যমে সে দেহ থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দিবে। যদি কিডনি ফেইলিউর হয়ে যায় বা এই ছাঁকনিজনিত কাজটা বন্ধ হয়ে যায়, তাহলে যেই দূষিত পদার্থগুলো সেগুলো বডিতে জমা হয়ে যাবে এবং আমাদের নানা ধরনের সমস্যা দেখা যাবে। তাহলে কিডনি ফেইলিউর বলতে কি আমরা কি বুঝি? ওকে, কিডনি ফেইলিউর হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে অ্যাকিউট ফেইলিউর, মানে আপনি হঠাৎ করে আকস্মিকভাবে কিডনি সমস্যা হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে ক্রনিক ফেইলিউর, সিকেডি যেটা বলা হয়। এটা আস্তে আস্তে করে অল্প অল্প দিন করে আস্তে আস্তে করে কিডনি ফেইলিউর দিকে যাচ্ছে। সিকেডি অর্থ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি, দীর্ঘমেয়াদী কিডনির সমস্যাজনিত রোগ। আচ্ছা, এটা কেন হয়? সিকেডি সাধারণত অনেকগুলো কারণে হয়ে থাকে। এর মধ্যে প্রধান যেটা আসলে বলা হয়ে থাকে ডায়াবেটিস, হাইপারটেনশন, গ্লোমেরুনেফ্রাইটিস বলে একটা জাতীয় রোগ, একটা কিডনির প্রদাহজনিত রোগ। তারপরে আপনার কিছু হচ্ছে জন্মগত রোগ হয়ে থাকে, যেমন পলিসিস্টিক কিডনি বলে, যে ফ্যামিলির অনেকের মধ্যেই হচ্ছে। আরও কিছু থাকে, যেমন আমাদের দেশে যেমন আমরা অনেক সময় পাই যে কিডনি ডায়াবেটিস নাই, প্রেশার নাই, নর্মাল যেই গ্লোমেরুনেফ্রাইটিস এই ধরনের কিছু নাই, কিন্তু পেশেন্ট সিকেডি নিয়েও আসতে পারে। সেক্ষেত্রে একটা নতুন টার্ম ইউজ করা হয়, সিকেডি ইউ, মানে হচ্ছে তার আননোন ইটোলজি, কোনো কজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো সাধারণত হচ্ছে কোনো এক্সপোজার, যেমন ধরেন ইনসেকটিসাইড বা আর্সেনিক বা এরকম কোনো মেটালের এক্সপোজারের কারণেও হতে পারে। আচ্ছা, অনেক সময় আমরা শুনি ব্যথার ওষুধ, বেদনানাশক ওষুধ খেলে কিডনির সমস্যা হয়। এটা আসলে কতটা সত্যতা রয়েছে? জি, কিডনির উপরে বেদনানাশক ওষুধের আসলে অনেকটাই ভূমিকা রয়ে গেছে। ইভেন এমন হয় যে একটা ওষুধ খেলেও দেখা যায় কিডনির সমস্যা হতে পারে। তো যাদের হচ্ছে আগে থেকেই ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির কোনো সমস্যা থাকে, এই ধরনের পেশেন্টদেরকে আমরা ব্যথার ওষুধ অবশ্যই রেস্ট্রিক্টেড করি অথবা একদম আন্ডার সুপারভিশনে খাবে। আর নর্মাল পেশেন্টদের ক্ষেত্রেও যদি ব্যথার ওষুধ খায়, সেক্ষেত্রে কিডনিকে ঠিক রাখার জন্য আমরা বেশি করে পানি খাওয়ার কথাটা এনকারেজ করি। আচ্ছা, এই যে আপনি বেশি পানি বললেন, একজন মানুষ কি দিনে 30 গ্লাস পানি খাবে, নাকি 10 গ্লাস খাবে, নাকি 12 গ্লাস খাবে? কোনটা আসলে হওয়া উচিত?
সাধারণত ইন জেনারেল 2 থেকে 3 লিটার পানি হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ঠিক আছে। তবে এটা আসলে ডিপেন্ড করে তার ইউরিন আউটপুট কেমন হচ্ছে। যেমন ধরেন যখন ডিহাইড্রেশন মানে গরমে যাচ্ছে তখন হয়তো বা তার পানির ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, আবার শীতকালে একটু কম লাগছে, কিন্তু ইন অ্যান অ্যাভারেজ 2 থেকে 3 লিটার আমরা সাধারণত বলে থাকি পানি খাওয়ার জন্য। আচ্ছা, একই সাথে আপনি আমাদেরকে একটু জানান কিডনি ফেইলিউর একজন মানুষ কিভাবে বুঝবে, লক্ষণগুলো কি, উপসর্গগুলো কি? ওকে, কিডনি ফেইলিউর আগেও যেটা বলেছিলাম যে একেআই মানে অ্যাকিউট কিডনি ইনজুরি, যেটা হঠাৎ করে কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে সিকেডি মানে আস্তে আস্তে করে হচ্ছে। আচ্ছা, হঠাৎ করে যেটা সেটা কিভাবে হয় একটু বোঝাবেন? সেটা অনেকগুলো কারণে হতে পারে, যেমন কোনো বডিতে আপনার কোনো ইনফেকশন হয়েছে, আচ্ছা। সেটার কারণে সেই ইনফেকশনটা আপনার সারা বডিতে ছড়িয়ে পড়েছে, আপনার প্রেশার কমে গিয়েছে, সেখান থেকে হচ্ছে কিডনি ফেলিউর হতে পারে। ড্রাগ যেটা এনএসআইড মানে ব্যথার ওষুধ খাওয়ার কারণে হতে পারে। কিছু আমাদের দেশে যেমন কিছু ফল যেমন কামরাঙ্গা এই জাতীয় যদি আমি বেশি খেয়ে ফেলি মাত্রাতিরিক্ত, সেটাও আপনার কিডনি ফেলিউর নিয়ে মানে আসতে পারে। কামরাঙ্গা মাত্রা অতিরিক্ত খেলেও কিডনি ফেলিউর হতে পারে, অ্যাকিউট একেআই নিয়ে আসতে পারে পেশেন্ট। আচ্ছা, ধরুন একজন রোগী তার খুব বমি হচ্ছে এবং পাতলা পায়খানা হচ্ছে, জি, তার কি কিডনির কোনো অসুবিধা হতে পারে? অবশ্যই, কারণ হচ্ছে এই ক্ষেত্রে পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে যায়, মানে শরীরে পানি শূন্যতা কমে আচ্ছা, আসে। এটা কোন ধরনের হবে? মানে সাধারণত একেআই নিয়ে আসবে এই মানে পেশেন্টগুলো। অ্যাকিউট অর্থাৎ তাৎক্ষণিক সমস্যা নিয়ে এই পেশেন্টগুলো সাধারণত ভর্তি হয়। আর সিকেডি ওকে, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টগুলো এটা আসলে অনেক দিন ধরে আস্তে আস্তে হয়। তো এই পেশেন্টগুলো অনেক সময় দেখা যায় তাদের আসলে কোনো সিমটমই থাকে না, জাস্ট একটু শরীর দুর্বল লাগছে, ক্ষুধা মন্দা বা এই জাতীয় কিছু থাকে, বা ওজন কমে যাচ্ছে, এটা একটা হতে পারে। আর যখন জিনিসটা তীব্রতর পর্যায়ে যায় তখন আপনার কয়েকটা জিনিস হয়, যে পা ফুলে আসতে পারে, স্পেশালি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখ ফুলে যাবে, পা ফুলে যাবে, প্রস্রাব কমে আসতে পারে, এই ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। রক্ত কমে যাওয়া, বেড়ে যাওয়ার কোনো ব্যাপার কি থাকবে? জি, সিকেডি যদি মানে অনেক দিন ধরে হতে থাকে তাহলে হচ্ছে রক্ত কমে যেতে পারে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে। এইটারও একটা সিমটমই সাধারণত যে দুর্বলতা নিয়ে আসে। দুর্বলতা। সুপ্রিয় দর্শক, আগেই আপনাদের বলেছি পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে আপনারাও কিন্তু আমাদের এই কিডনি ফেইলিউর বিষয়ক আলোচনায় যুক্ত থাকতে পারেন, করতে পারেন প্রশ্ন, তুলে ধরতে পারেন সমস্যা। আমাদের অতিথি ডক্টর তামান্না বাহার, সহকারী অধ্যাপক এবং কিডনি বিশেষজ্ঞ, তিনি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন। হ্যাঁ ডক্টর বাহার, যেমনটি আমরা আলোচনা করছিলাম, তার মানে একটি ভয়াবহ ব্যাপার হচ্ছে কোনো লক্ষণ ব্যতিরেকেই কিডনি ফেইলিউর হতে পারে। জি জি। তাহলে ধরুন একজন মানুষের যার ডায়াবেটিস রয়েছে বা উচ্চ রক্তচাপ রয়েছে, তার কিডনি ভালো আছে কি মন্দ আছে এটা বোঝার জন্য সে নিয়মিত কি করবে? এটা একটা ভালো কোশ্চেন করেছেন, কারণ এই জিনিসটা আমাদেরকে নিয়মিতই শুনতে হয়। আপনার যেই পেশেন্টগুলো কোমরবিডিটি আমরা বলি, ডায়াবেটিস রয়েছে বা প্রেশার রয়েছে, তাদের আসলে অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস পর পর কিডনি টেস্টগুলো করা উচিত। কিডনি টেস্ট বলতে আমরা যেটা বুঝাই সাধারণত হচ্ছে প্রস্রাবের একটা পরীক্ষা, ইউরিনারি একটা সেরাম ক্রিয়েটিনিন করতে পারে, সাথে হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট করা যেতে পারে। এটা নিয়মিত করা উচিত। আর এটা ছাড়াও আফটার 40 মানে 40 বছরের পর থেকে সবারই আসলে 6 মাস পর পরে কিডনির পরীক্ষাগুলো করা উচিত। তাহলে আমরা যেই অ্যাসিমটোমেটিক মানে যাদের কোনো সিমটম থাকে না সেই পেশেন্টগুলোকেও আর্লি ধরতে পারবো এবং তাদেরকে চিকিৎসা করতে পারবো। সেক্ষেত্রে আমি কিডনির পরীক্ষা করি, কিন্তু আমার ডায়াবেটিস মানে রক্তে সুগারের পরিমাণ অনিয়ন্ত্রিত, জি, সেক্ষেত্রে কি আমি ঝুঁকিপূর্ণ থাকবো? অবশ্যই ঝুঁকিপূর্ণ থাকবেন, কারণ আমাদের দেশে তো কমন কিডনির সমস্যার কজই হচ্ছে ডায়াবেটিস, এবং এটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস। আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে কিডনির সমস্যাগুলো অনেক দিন পরে হবে, আবার অনেক সময় দেখা যায় যে নাও হয়ে আসতে পারে। কিন্তু অবশ্যই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে, ডায়াবেটিস হাইপারটেনশন অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিসে কেন আমার কিডনিটা নষ্ট হবে? কারণ এটা তো সুগার আমার কিডনিতে কি ক্ষতি করবে? আচ্ছা, ডায়াবেটিসে যেটা হয়েছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় শরীরে, হাইপারগ্লাইসেমিয়া হয়, সেই কারণে হচ্ছে। আচ্ছা, এত ডিটেলসে যদি না যাই, যেটা হচ্ছে আপনার কিডনির কাজটাই তো হচ্ছে ছাঁকনির মাধ্যমে বের করে দেওয়া। যদি সুগার লোডও বেশি হয় সেটাও আসলে কিডনির উপরে একটা ইফেক্ট করে, এবং ডায়াবেটিস শুধুমাত্র আসলে কিডনি যে না, আপনার চোখের সমস্যা করবে, আপনার নার্ভের সমস্যা করবে, আপনার কার্ডিয়াক মানে হার্টের সমস্যা করে, আরও নানাবিধ সমস্যা হতে পারে। সো ডায়াবেটিক কন্ট্রোলে রাখা আসলে সব রোগেরই একটা মহৌষধ আমরা বলতে পারি। তার মানে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতেই হবে। অবশ্যই কন্ট্রোলে রাখতে। প্রিয় দর্শক, বাংলাদেশে এখন ডায়াবেটিস রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে।
সম্ভবত এমন কোনো পরিবার নাই যে পরিবারে একজন ডায়াবেটিসের রোগী নাই। ডায়াবেটিসের রোগীকে অবশ্যই রক্তে সুগারের মাত্রা বা পরিমাণ নিয়ন্ত্রিত রাখতে হবে। না রাখলে আমাদের শরীরের অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি, এটি কিন্তু ক্রমশ অকার্যকর হয়ে যাবে এবং একসময় কাজ না করা মানে নিশ্চিত মৃত্যু। আচ্ছা, আমরা জানি কিডনি রোগে ডায়ালাইসিস করা হয়। ডায়ালাইসিস জিনিসটা কি? আচ্ছা, ডায়ালাইসিস হচ্ছে কিডনি যখন একদম লাস্ট পর্যায়ে চলে আসে। কিডনির আমরা সাধারণত 5টা স্টেজ বলে থাকি। একদম লাস্ট স্টেজে ডায়ালাইসিস করা হয়ে থাকে। ডায়ালাইসিস মানে হচ্ছে, আমি আগে যেটা বলেছিলাম, কিডনির কাজ হচ্ছে বডির বিষাক্ত জিনিসটা বের করে দেওয়া, ছাঁকনি হিসাবে কাজ করে। ডায়ালাইসিসটাও হচ্ছে একটা আর্টিফিশিয়াল ছাঁকনি হিসাবে কাজ করবে। এটা সাধারণত 2 ধরনের হয়। একটা বলে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যে পেটের মধ্যে আপনার পানি দিয়ে সেটার মাধ্যমে হচ্ছে দূষিত পদার্থগুলো বের করে দিবে। আর একটাকে বলা হয় হচ্ছে হেমোডায়ালাইসিস, যেটা হচ্ছে মেশিনের মাধ্যমে রক্ত থেকে দূষিত পদার্থগুলো বের করে নিয়ে যাবে। তো এই দুইটাই সাধারণত আমাদের দেশে আমরা করে থাকি। তবে ডায়ালাইসিসের চেয়ে মানে কিডনি ট্রান্সপ্লান্ট যদি করতে পারি, সেটার আসলে প্রসপেক্ট অনেক বেশি ভালো। আমরা কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে বিপুল সংখ্যক মানুষ মনে করে কিডনি অকার্যকর হয়ে গেছে বা ফেইলিউর হয়ে গেছে, ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিস করা মানে হচ্ছে রোগীর নিশ্চিত মৃত্যু। আসলে এই ব্যাপারে একটু বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা আপনি আমাদের জানাবেন। আচ্ছা, ডায়ালাইসিস মানে হচ্ছে আপনার শরীরের দূষিত যে পদার্থগুলো আছে সেগুলো বের করে দেবে। তো 2 ধরনের, যেটা আমি বললাম, যে পেরিটোনিয়াল আর হচ্ছে হেমোডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটা পেটের মধ্যে, এবং এটার মধ্যে আপনার বডির হিউম্যান যে পেরিটোনিয়ামটাকে সেটাকে ইউজ করে করা হচ্ছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে হেমোডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যে ডায়ালাইসিসগুলি এগুলো হচ্ছে সাধারণত 5 থেকে 10 বছর পর্যন্ত একটা পেশেন্ট রেগুলারলি ব্যবহার করতে পারে। তবে হিমোডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়ালাইজড আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে, জীবনের কিছু লাইফস্টাইল মেনে চলতে হবে। যেমন সাধারণত 2 থেকে 3 দিন, সপ্তাহে 2 থেকে 3 দিন হিমোডায়ালাইসিস নিতে হয়। কোনো কারণে যদি ওটাতে গ্যাপ হয়ে যায়, খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন আছে, ফ্লুইডের কিছু রেস্ট্রিকশন আছে, এই সবগুলো যদি মেনে চলে তাহলে আসলে মোটামুটি অনেক দিন পর্যন্ত রোগীরা ভালো থাকতে পারেন। ধরুন সেটি কত বছর? 2 বছর, 5 বছর, 10 বা 20 বছর? অন এন এভারেজ বাংলাদেশে আমরা হিমোডায়ালিসিস 5 থেকে 10 বছর ভালো থাকে, যদি সবকিছু মেনটেন করা যায়। আচ্ছা, আমরা প্রায়ই দেখি যারা ডায়ালাইসিস করছে এদের শরীরে হেপাটাইটিস বি বা সি বা এই জাতীয় ভাইরাসের সংক্রমণ ঘটে। জি, এটা কেন ঘটে? আচ্ছা, এটা অনেকগুলো কারণে হতে পারে। কারণ কিডনি রোগীদের, যে আগে আপনিও বলেছিলেন যে হচ্ছে ওনাদের রক্ত কমে যায়, রিপিটেডলি আসলে ব্লাড দিতে হয় বডিতে। তো এই ক্ষেত্রে হয়তো অনেক সময় স্ক্রিনিংটা ঠিকমতো হচ্ছে না, এটা একটা হতে পারে। তারপরে যে ডায়ালাইসিস যেটা হচ্ছে, তার তো শরীর থেকে রক্তটা নিয়ে সেটা আবার ক্লিন করে আবার বডিতে ঢুকানো হচ্ছে। সো এই প্রসিডিউরগুলোর মধ্যে দিয়ে অনেক সময় হচ্ছে ইনফেকশন ঢুকতে পারে, হেপাটাইটিস বি বা সি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিডনি যারা ডায়ালাইসিস নেয় তাদের রেগুলারই হচ্ছে হেপাটাইটিস বি সি মনিটরিংয়ে রাখতে হয়। আচ্ছা, একজন মানুষ তার সপ্তাহে 2 দিন বা 3 দিন ডায়ালাইসিস হয়। প্রায়ই একটা কথা ওঠে, ওই মানুষটি কি ডায়ালাইসিসের পরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে? সকালে বা বিকালে হাঁটতে পারবে, বাজার করতে পারবে? ওকে, যদি উনি হচ্ছে ওনার লাইফস্টাইলে বাকি সব কিছু মেনটেন করতে পারেন, খাওয়া দাওয়া, প্রেশার কন্ট্রোলে থাকে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, তাহলে ডায়ালাইসিস নিয়েও স্বাভাবিক কাজ করা যায়। মানে আগের মতো একদম খুব মানে অনেক বেশি কাজ করতে পারবে কিনা সেটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে, কিন্তু নর্মাল স্বাভাবিক কাজকর্ম করে যেতে পারেন যদি হচ্ছে উনি নিউট্রিশন মেনটেন করে, ডায়াবেটিস, প্রেশার এগুলো যদি কন্ট্রোলে রাখতে পারেন। আচ্ছা, আপনি শুরুতে বলছিলেন পানি প্রচুর খেতে হয় কিডনিকে ঠিক রাখতে হলে, কিন্তু আপনার ডায়ালাইসিস বা কিডনি ফেইলিউরের রোগীকে পানি কম কেন খেতে বলেন? আচ্ছা, আমরা একটা পেশেন্টকে কখন ডায়ালাইসিস করতে বলি? যখন আসলে তার 2টা কিডনি একদম মোটামুটি, যদি আমি সহজ বাংলায় বলি, যে 100%ই নষ্ট হয়ে গিয়েছে। তার কিডনি আসলে পানিটা আসলে আমাদের বডিতে বের হয় কোন দিক দিয়ে? প্রস্রাবের মাধ্যমে, কিডনির মাধ্যমে। তার কিডনি তো কাজই করছে না, সো সে তো আসলে পানি বেরই করতে পারবে না। তো যেই পানিটা খাবে এটাই তার বডিতে রয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার ডায়ালাইসিসের সময় আমরা হচ্ছে এই বডির যে অতিরিক্ত পানিটা অনেক সময় বের করে দেই। তো সেই কারণে ওনাদেরকে আমরা বলি যে পানিটা হচ্ছে রেস্ট্রিকশনে রাখবে, একদম
মেপে দেওয়া হয় যে আপনি এই বোতল খাবেন বা এতটুকু খাবেন। এই জিনিসগুলো যদি মেনটেন না করে তাহলে কিন্তু হচ্ছে ডায়ালাইসিসের ফেট ভালো হয় না। তার মানে এখানে পানি কম খাওয়াটা কিডনিকে সাহায্য করে। এই ক্ষেত্রে এগুলো আসলে যে বলেছিলাম যে ইন্ডিভিজুয়ালাইজড, মানে এক একটা পেশেন্টের ক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়াল দেখে ঠিক করে দিতে হবে যে আপনি এতটুকু খাবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার। সঙ্গেই থাকুন, দ্রুত ফিরে আসবো। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি কিডনি ফেইলিউর কখন বুঝবেন ঝুঁকিতে আছেন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর তামান্না বাহার, সহকারী অধ্যাপক, মেডিসিন এবং কিডনি বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনারাও কিন্তু আমাদের কিডনি বিষয়ক আলোচনায় যুক্ত থাকতে পারেন, করতে পারেন প্রশ্ন, তুলে ধরতে পারেন আপনার সমস্যা। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবে, সমস্যা সমাধানের পথ দেখাবে। ডক্টর তামান্না বাহার, একজন মানুষ কি কি মেনে চললে খাবারে, জীবনযাপনে তার কিডনি ভালো থাকবে, অকার্যকর হবে না, সেটি আপনি আমাদের দর্শকদের জন্য বলুন সহজ ভাষায়। আচ্ছা, যদি আমি ইন জেনারেল মানুষের জন্য বলি যাদের হচ্ছে মানে কিডনি ডিজিজ এখনো হয়নি, সেই পেশেন্টদের ক্ষেত্রে আপনার ফার্স্টে হচ্ছে আমরা প্রোটিন খুব বেশি মানে প্রোটিন নিব না। এই প্রোটিন যেটা হয় কি, ওইটা আপনার কিডনির উপরে একটা প্রেশার ফেলে। সো লিমিটেড এবং হচ্ছে যেটুকু আসলে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন নিতে হবে, সাথে হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি, 2 থেকে 3 লিটারের মতো পানি। এক্সট্রা সল্ট, এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, সাথে হচ্ছে আপনার কয়েকটা ফল, একদম টোটালি এগুলো আসলে কিডনির উপরে ডিরেক্ট ইফেক্ট করে, যেমন কামরাঙ্গা, তারপরে অনেক গ্রামে পাওয়া যায় বিলম্ব, অ্যালোভেরা। এই 3টা ফল আসলে কিডনির উপরে বেশি ইফেক্ট করে। সো এগুলো আমরা একদম রেস্ট্রিক্ট করতে বলি, তাহলে অল্প খেতে পারে আর কি সেরকম। আর হচ্ছে আপনার রেগুলার যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, প্রস্রাবে ফেনা যাচ্ছে কিনা, এটা সাধারণত গ্লোমেরুনেফ্রাইটিস একটা টার্ম বলে, কিডনির প্রদাহজনিত রোগ। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর হচ্ছে অনেক সময় যেটা হয়, যারা হচ্ছে আপনার অনেক রোদে কাজ করে, ডিহাইড্রেটেড বেশি থাকে, তার মানে পানি কমে আসে, ওই ধরনের পেশেন্টদের আবার মানে কিডনি স্টোন জাতীয় একটা রোগ হয়। তো এই পেশেন্টগুলিরও পানি ডিহাইড্রেশনটাকে কমায় রাখতে হবে। আচ্ছা, আপনি বললেন প্রোটিন অনেক বেশি খাওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি ইদানিং বেশ কিছু ডক্টর বা চিকিৎসক নামের ব্যবহার করে কেউ কেউ ওজন কমানোর জন্য শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বন্ধ করে শুধু শাকসবজি এবং প্রোটিন খাওয়াচ্ছে, কিটো ডায়েট যেটাকে বলে। আচ্ছা, এতে কি কিডনি আক্রান্ত হওয়ার বা কিডনির অকার্যকর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? একটা ভালো কোশ্চেন করেছেন। এই ধরনের কথা আসলে আমরা রেগুলার শুনি। আমরা যে বইপত্রগুলো পড়ে আসছি বা যেগুলো থেকে আমরা ধরেন জ্ঞান আহরণ করি, সেইগুলিতে অবশ্যই প্রোটিনের একটা নির্দিষ্ট মাত্রা থাকে, যে আমাদের বডির আসলে কি নিড, কি আপনাকে হচ্ছে প্রোটিন লাগবে, কার্বোহাইড্রেট লাগবে, ফ্যাট লাগবে। হ্যাঁ, ওয়েট লসের ক্ষেত্রে আপনি কার্বোহাইড্রেট কমিয়ে নিয়ে আসতে পারেন, কিন্তু তার মানে এই না যে আপনি হচ্ছে শুধু প্রোটিনই খাবো, আমি বাকি কার্বোহাইড্রেট একদম নিব না। সেটা করলে হচ্ছে কিডনি কেন, শুধু কিডনি, লিভার সবগুলির উপরেই ইফেক্ট করতে পারে। সো অবশ্যই এই জিনিসগুলো একদম প্রপার ফিজিশিয়ান অথবা ডায়েটিশিয়ানের আন্ডারে করা উচিত। মানে আমার ইচ্ছা হলো আমি শুধু প্রোটিনই খেয়ে যাচ্ছি, এই জিনিসগুলো আসলে করা উচিত না। তার মানে যারা না জেনে না বুঝে কিটো ডায়েটের মতন এই খাবারগুলো গ্রহণ করছে, তারা নিজের সর্বনাশ কি নিজে করছে বলে আপনি মনে করেন? জি, অবশ্যই, যেটা আমি বললাম যে অবশ্যই একজন সুপারভাইজেশনে থাকা উচিত, ডায়েটিশিয়ান অথবা ডক্টরের, যদি সে ডায়েট ওয়েট কন্ট্রোল করার কথা চিন্তা করে থাকে। আচ্ছা, আরেকটি বিষয়, বেদনানাশক ওষুধ বা ব্যথার ওষুধ। বাংলাদেশে তো দুটো ওষুধ বোধহয় জাতীয় ওষুধ, একটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আর একটা হচ্ছে ব্যথার ওষুধ, কিছু হলেই লোকজন খায়। তো এই ক্ষেত্রে আপনি ব্যথার ওষুধ গ্রহণ করার ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? যারা সাধারণ পপুলেশনের পিপল আছেন, মানে যাদের কিডনি কোনো সমস্যা এখনো পর্যন্ত নাই, তাদের ক্ষেত্রে খুব বেশি রেস্ট্রিকশন দেওয়ার মতো কিছু নাই। তবে একটা জিনিস হচ্ছে, যদি ব্যথার ওষুধ বেশি খান বা ব্যথার ওষুধ খাওয়া হলে ওই টাইমগুলোতে একটু পানি যদি আপনি কম খান, সেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে থাকতে পারে। অ্যাভারেজ সাফিসিয়েন্ট পানি খেতে হবে। আর যাদের অলরেডি কিডনি প্রবলেম রয়ে গেছে বা ফ্যামিলিতেও কিডনি হিস্ট্রি আছে, সেই পেশেন্টদের ক্ষেত্রে আসলে ব্যথার ওষুধ খাওয়ার ব্যাপারে অনেক কশাস হওয়া উচিত। আচ্ছা, ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে? জি, ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে খাওয়া উচিত না।
অথবা যারা রোগের কারণে নিয়মিত ব্যথার ওষুধ খেতে হয় জি তারা কদিন পর পর কিডনি পরীক্ষাটা করবে? ওকে, যারা নিয়মিত ব্যথার ওষুধ খান তাদের আসলে অ্যাটলিস্ট যখন একটা তো ধরেন হচ্ছে 3-4 মাস ধরে খাচ্ছে, ব্যাপার এরকম থাকে। তো এরকম আপনি প্রথম যখন শুরু করলেন তার অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন পর একবার আমরা কিডনির পরীক্ষাগুলো করে দেখতে পারি। আর এরপরে হচ্ছে আমরা যে কিডনির যেই পরীক্ষাগুলো আছে, ইউরিনারি, সেরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, সাথে একটা আলট্রাসোনোগ্রাম আমরা অ্যাটলিস্ট 2 মাস পর একটা করে দেখা যেতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার, একবার আমার ধরুন অ্যাকিউট বা ক্ষণস্থায়ী কিডনি ফেইলিউর হলো, জি এটা কি আবার স্বাভাবিক পর্যায়ে ফেরত আসতে পারে? ওকে, অ্যাকিউট কিডনি ইনজুরি যেটা, সেটা আসলে একদম কমপ্লিটলি স্বাভাবিক হয়ে আসতে পারে। আচ্ছা। এটা যে আপনার হলেই আবার আপনি ক্রনিক কিডনি ডিজিজে চলে যাবেন ব্যাপারটা তা না। সো এটা স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। তবে যার একবার অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে থাকে তার কিন্তু আবার হওয়ার চান্স থাকে। সো এই ধরনের পেশেন্টদের হচ্ছে কশাস বেশি থাকতে হবে, সাবধান বেশি জি সাবধান বেশি থাকতে হবে। কিন্তু যার ক্রনিক কিডনি ফেইলিউর বা দীর্ঘমেয়াদী কিডনি ফেইলিউর হলো, ওই কিডনি কি আবার স্বাভাবিক অবস্থায় আসতে পারে? যদি ক্রনিক কিডনি ফেলিউর হয়ে যায়, কিডনি ফেলিউরের আছে 5টা স্টেজ আছে। আচ্ছা। হ্যাঁ, সাধারণত 4 এবং 5 যে লাস্ট স্টেজগুলো, ওই স্টেজগুলো আসলে খুব বেশি ব্যাক করার সম্ভাবনা থাকে না। তবে যেটা হয়, আমরা এই প্রোগ্রেশনটাকে হল্ট করে রাখতে পারি, যে থামিয়ে রাখা যায়, বা কিছুদিন হচ্ছে হল্ট করে রাখলাম, কিন্তু একদম যে ব্যাক করে আগের জায়গায় চলে আসবে সেরকম আসলে সম্ভাবনা খুবই কম। কিন্তু এই ধরেন 3 বা 2 স্টেজে সে অনেক দিন পর্যন্ত ভালো থাকবেন। আচ্ছা, একজনের দীর্ঘমেয়াদী বা ক্রনিক কিডনি ফেইলিউর তৈরি হলো, 5টা স্টেজের মধ্যে সে দ্বিতীয় বা তৃতীয় স্টেজে জি, রয়েছে, তাকে কি ডায়ালাইসিস করতে হবে? না, সাধারণত হচ্ছে স্টেজ 5 থেকে, স্টেজ 5-এরও কিছু নির্দিষ্ট প্যারামিটার আছে। ওই অবস্থায় যদি যায় তখন আমরা ডায়ালাইসিসের কথা বলি। 2-3 পেশেন্ট সাধারণত নর্মাল পপুলেশনের মতোই থাকবে, জাস্ট ওনাদের জন্য আলাদা কিছু রেস্ট্রিকশন থাকবে, খাবার দাবার, তারপরে হচ্ছে লাইফস্টাইলের রেস্ট্রিকশন থাকবে। আচ্ছা, কারো ওজন বেড়ে গিয়েছে, কিডনি রোগ রয়েছে, এখন এই বাড়তি ওজন কি তার কিডনিকে প্রভাবিত করবে? বাড়তি ওজন কিডনিকে প্রভাবিত করে, কারণ হচ্ছে এইটা আপনার এক ধরনের স্পেশাল জিএন মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনির প্রদাহজনিত একটা রোগকে বাড়াতে পারে, যেটা আসলে কিডনিকে আরও ঝুঁকিতে নিয়ে আসবে। সো ইন জেনারেল সব রোগের মতোই হচ্ছে ওয়েটটাকেও মেনটেন করা দরকার। তার মানে আচ্ছা, একই সাথে আরেকটা বিষয় আপনাদের বলবেন, সেটি হলো ডায়াবেটিসের সাথে কিডনির একটা ঘোরতর শত্রুতা রয়েছে। জি, ব্লাড প্রেশারের সাথে কেমন সম্পর্ক কিডনির? ক্রনিক কিডনি ডিজিজের প্রথম 2টা কজই হচ্ছে ডায়াবেটিস এবং হাইপারটেনশন। সো হাইপারটেনশনের কারণেও হচ্ছে কিডনির সমস্যা হবে। তো আমাদেরকে, আমি যেমন আগেও বলেছিলাম যে খাবারের যে রেস্ট্রিকশন, প্রোটিন, এবং সেকেন্ডটাই হচ্ছে বলা হয় লবণ। লবণ যদি আপনি বেশি খান সেটা আপনার প্রেশারটাকে বাড়াবে, সেটা আবার কিডনির উপরে ইফেক্ট করবে। একজন দর্শক রয়েছে আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনার নাম, কোত্থেকে ফোন করছেন এবং বয়স জানিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আসসালাম। মিরপুর থেকে হ্যাঁ। বলছি, শিল্পী। আমার হচ্ছে গিয়ে বয়স হচ্ছে 40। হ্যাঁ। তো আমি হচ্ছে গিয়ে ডায়াবেটিস আছে, তারপরে প্রেশার আছে। হ্যাঁ। আমি অসুস্থ ছিলাম, রোজার মাসে হসপিটালে ছিলাম। আমি বারডেমের রোগী। হ্যাঁ। আমি বারডেমে দেখাই, এখন মিরপুর টেকনিকে দেখাচ্ছি। হ্যাঁ। তো ওখানে আমার সব চেক আপ হয়েছে। আমার হঠাৎ করে বমি হচ্ছিল, হসপিটালে ভর্তি হই। তারপর সব পরীক্ষা টরীক্ষা করে এখনো তেমন ধরতে পারিনি, কিন্তু আমার এখন প্রেশার কম হয়। আমার প্রেশারটা কম হচ্ছে, আমার ডায়াবেটিসও আছে। ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না, আমি ডাক্তার দেখাচ্ছি। ডায়াবেটিস তাও খালি পেটেই থাকে 9-10। আচ্ছা। আমি এখন ইনজেকশন দিয়েছে ডক্টর 3 বেলায়, হ্যাঁ। রাত্রে 2টা ইনজেকশন, সকালে একটা, দুপুরে একটা। মেডিসিনও চলছে, কিন্তু আমার এখন করে পেশাবেও ফেনা দেখা দিচ্ছে, আর পেশাব অনেক কম হচ্ছে। তো আপনি আমি এখন কি করতে পারি? আর আমি একটু রোজা রাখি, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার রোজা রাখি। আমি কি রোজা রাখতে পারবো? জি, ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর তামান্না বাহার। ওকে, থ্যাংক ইউ কোশ্চেনের জন্য, ধন্যবাদ। আচ্ছা, ওনার যেটা হচ্ছে ডায়াবেটিক আনকন্ট্রোলড, এবং উনি যেটা বললেন যে প্রস্রাবের সাথে ফেনা যাচ্ছে, তার মানে আসলে আমাদেরকে দেখতে হবে যে ওনার হচ্ছে প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে কিনা। সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের প্রস্রাবের সাথে প্রোটিন যায়, এই কারণেই হচ্ছে ফেনা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা যেটা বললে, উনি হচ্ছে ওনার প্রস্রাব কমে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে উনি একজন
মেডিসিন স্পেশালিস্ট অথবা কিডনি বিশেষজ্ঞের সাথে দেখা করে ওনার ইউরিন, আরিমি, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট এবং হচ্ছে আলট্রাসোনোগ্রাম করে দেখা যায় কিডনিটা আসলে এখন কোন পর্যায়ে আছেন। আর যেহেতু এখন প্রস্রাব কমে যাচ্ছে, এর আগে কোনো জ্বর ছিল কিনা বা এই জাতীয় জিনিসগুলো একটু সামনাসামনি কারোর সাথে কনসালটেশন নিলে ভালো হবে। তার মানে প্রিয় বোন, আপনি আপনার ডায়াবেটিস চিকিৎসার সাথে সাথে একজন কিডনি বিশেষজ্ঞরও পরামর্শ নেন, কারণ যেহেতু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অতএব কিডনির ক্ষেত্রে অবশ্যই মনোযোগ বেশি দিতে হবে। আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন। কে আছেন আমাদের সাথে? নাম, বয়স, কোত্থেকে ফোন করেছেন জানিয়ে সমস্যাটি তুলে ধরুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার পুরনো পেশেন্ট। জি। আমি খুলনা থেকে বলছি, আমার নাম মাসুদা ফিরোজ। জি। আমি ওই যে আমার কিডনি, আমার ক্রনিক কিডনির সমস্যা 88 সালের থেকে। হ্যাঁ, কিন্তু ইদানিং আমি খেয়াল করতেছি আমার পেশাবটা ক্লিয়ার হয় না। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা, কিডনি বলে কোনো সমস্যা পাই না। কিন্তু আমার এখন পেশাবটা ক্লিয়ার হয় না বলেই আমি আপনাকে প্রশ্নটা করছি যে আমার কি কিডনিতে পাথর হলে বলে পেশাব ক্লিয়ার হয় না, তা এটা কি হতে পারে আমার এখন? আমার প্রেশারও নাই আল্লাহর রহমতে, ডায়াবেটিসও নাই, অন্য শরীরে আমার কোনো সমস্যা নাই। বা মুখে ফোলা আছে? আপনার পায়ে কি ফোলা আছে? না, আমার পা যদি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তো আমার পাটা ফোলে। আর আমি কিডনির নিয়ম, মানে কিডনির সমস্যা হলে যত নিয়ম আছে যেখানে, যে আমি ডাক্তারের মতো কথা মতো আমি সব মেনে চলি। হ্যাঁ, জি, আপনি থাকুন কিন্তু আমি আমাদের যদি সাথে। আবার রোজা থাকি তখন পানি একটু বেশি খেলে আমার একটু সমস্যা হয়। কিন্তু অন্য সময় আমি পানি অল্পই খাই, সীমিত, মানে 2 লিটারের মধ্যেই পানিটা রাখি ঠিক মতো। কিন্তু ইদানিং আমি খেয়াল করছি আমার পেশাবটা ক্লিয়ার হচ্ছে না। এটা হয়তো গরমের জন্য ঘাম হয়ে পানি বের হয়ে যাচ্ছে বলেই কি হচ্ছে আচ্ছা, কিনা জি, আপনি জানি না। থাকুন আমাদের সাথে। হ্যাঁ, ডক্টর তামান্না। জি, ধন্যবাদ আপা, আপনি একটা ভালো কথা বলেছেন যে গরমের জন্য বের হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, সেটা একটা কারণ হতে পারে। তা আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আগের থেকে অনেক বেশি কমে গেল কিনা। হ্যাঁ, আর প্রস্রাবের রংটা কেমন হচ্ছে, এটা কি লাল হচ্ছে বা প্রস্রাবের সাথে ফেনা যাচ্ছে কিনা বা একটু হলুদ কালারের হচ্ছে কিনা, এগুলো একটু খেয়াল রাখবেন। আর আপনি হচ্ছে যদি গত 6 মাসের মধ্যে কিডনির কোনো পরীক্ষা করে না থাকেন, তাহলে সেক্ষেত্রে কিডনির পরীক্ষাগুলো করে আবার একটু ফলো আপে থাকতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আগে আমাদের বোনটি করেছিলেন, তিনি সপ্তাহে 2 থেকে 3 দিন রোজা রাখেন। জি জি। উনি কি রোজাটা এই মুহূর্তে রাখবেন নাকি কিডনির ডাক্তার দেখানোর পরে রাখবেন? আচ্ছা, রোজা রাখার ব্যাপারে যেটা হচ্ছে, এখন তো উনি বললেন যে ওনার প্রস্রাব কমে আসছেন এবং সাথে হচ্ছে প্রস্রাবের সাথে ফেনা যাচ্ছেন। তো আমার সাজেশন থাকবে রোজা যদি রাখেন সেক্ষেত্রে উনি পানিটা যেটুকু আমাদের খাওয়া উচিত 2 থেকে 3 লিটার সেটার মধ্যে রাখবেন। আর এর সাথে সাথে অবশ্যই হচ্ছে কিডনির পরীক্ষাটা ইমিডিয়েটলি করে ফেলা উচিত। করে ফেলে তারপরে উনি যদি সব কিছু ঠিকঠাক থাকেন তাহলে রেগুলার রোজা রাখতে পারবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেওয়ার, সাথেই থাকুন, দ্রুতই ফিরে আসবো। প্রিয় দর্শক, কিডনি ফেইলিউর কখন বুঝবেন ঝুঁকিতে আছেন, এই শিরোনামে আমরা আলোচনা করছি এবং আজকে আমাদের অতিথি ডক্টর তামান্না বাহার, সহকারী অধ্যাপক, মেডিসিন এবং কিডনি বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে আবারও সুস্বাগত জানাচ্ছি। একটা ছোট্ট প্রশ্ন, কিন্তু উত্তরটা অনেক বড় হবে। কিডনি ফেইলিউর কেন ভয়াবহ? ওকে, এটা আসলে এক কথায় বলাটা মানে খুব একটা সুবিধাজনক হবে না। কিডনি ফেইলিউর কেন ভয়াবহ? কিডনি, আমি আগেও যেটা বললাম যে হচ্ছে আপনার দূষিত জিনিসগুলো শরীর থেকে বের করে দিবে আর বিশুদ্ধ জিনিসগুলো শরীরে রেখে দেবে। তো এখন যদি সে ফেল করে যায় তার মানে হচ্ছে আপনার দূষিত জিনিসগুলো শরীরে রয়ে যাবে। যেমন আপনি যদি একটা নদীর কথা চিন্তা করেন, সেখানে এখন যেমন যদি জলাবদ্ধতা শুরু হয়, আস্তে আস্তে কিন্তু নদীটাই মরে যায় এবং ভরাট হয়ে যাচ্ছে। তো বডির ক্ষেত্রেও এরকম, যত দূষিত জিনিস সব আপনার শরীরে আস্তে আস্তে করে জমা হচ্ছে। জমা হওয়ার কারণে কী হয়, আপনার হার্টের উপরে ইফেক্ট হবে, আপনার লাংসের উপরে ইফেক্ট হবে, আপনার মাথার উপরে ইফেক্ট হবে, মানে বডির সবগুলো অঙ্গই আস্তে আস্তে করে সে আক্রান্ত হয়ে যাবে। সো আসলে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে, যদি আমি ইন শর্ট বলি। তার মানে নদী যদি প্রবাহমান থাকে, চারপাশে ফসল জি, আর নদী মরে গেলে দূষিত পদার্থ ছড়াবে। এ কারণে কিডনিকে সচল। অবশ্যই। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক রয়েছেন, কে আছেন আমাদের সাথে? সুপ্রিয় দর্শক, নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন জানিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স ৭৬ বছর বয়স। আমার নাম মোহাম্মদ আয়ুব।
আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। আমার কিডনির নম্বর 5.5। আমার ডায়াবেটিস হচ্ছে খালি পেটে থাকে 5-6, আর হার্টের 45% খারাপ কইছে ডক্টর। কি হাড়ের কিডনি ডাক্তারও যাইতেছি, হাড়ের ডাক্তার যাইতেছি, হ্যাঁ। আর গ্যাস্ট্রিকও আছে আমার। কি এখন প্রস্তাব আমার ঠিক আছে, হ্যাঁ আমার গ্যাস্ট্রিকটাই সারাদিন খুব বেশি বেশি করতেছে। হ্যাঁ। এটা কি করণীয় করতে হবে? আপনার কি কিডনির কোনো সমস্যার কথা বলেছে? জি জি, কিডনির সমস্যা 5, ক্রিয়েটিন 5, ক্রিয়েটিন 5। 5, জি। ক্রিয়েটিন 5, আর এর লগে জিওফারিসের 12। 12, জি ডক্টর তামান্না। আচ্ছা, ধন্যবাদ। আপনি খুব ভালো বলেছেন যে জিএফআর হচ্ছে 12, মানে আপনি হচ্ছে সিকেডি স্টেজ 5 এর মধ্যে অলরেডি চলে এসেছেন। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনাকে আসলে এখন একদম নিয়মিত 3 মাস থেকে 6 মাস পর পর একজন নেফ্রোলজিস্টের আন্ডারে থাকতে হবে, কিডনি কারণ বিশেষজ্ঞের হ্যাঁ, কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকতে হবে। এবং আপনার ধরেন এখানে অনেকগুলো জিনিসই আপনার খাবার, আমি আগে যেটা বললাম, প্রোটিন, লবণ, পানি, এই জিনিসগুলো আসলে রেস্ট্রিক্টেড করতে হবে। এবং আসলে আমরা বলি যে এই স্টেজ থেকে ওনাকে হচ্ছে ডায়ালাইসিসের জন্য কিছুটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো ওনার যেহেতু আবার হার্টের সমস্যা আছেন, তো সেই ক্ষেত্রে হেমোডায়ালাইসিস, যেটা মানে মেশিনের মাধ্যমে যেটা করে, সেটা আসলে ওনার জন্য কিছুটা রিস্কি। তো সেই ক্ষেত্রে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস ওনার ক্ষেত্রে সাজেস্ট করব। তবে ওনার বয়স যেহেতু 75, তো উনি যদি মেনটেন করতে পারেন সব কিছু, তাহলে হয়তো বা আরও অনেক দিন ধরে আমরা ডায়ালাইসিস ছাড়াও রাখতে পারবো আর কি। তার মানে ওনাকে একজন বিশেষজ্ঞের নিবিড় পরামর্শ নিবিড় পরামর্শ নিতে হবে। জি। আরেকজন দর্শক রয়েছেন। কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? আপনার নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন জানিয়ে সমস্যাটি তুলে ধরুন। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে আপনি? সম্ভবত ফোনটি কেটে গিয়েছে। ডক্টর বাহার, জি। আমরা প্রায়ই শুনি কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি বদলানো, অন্যের কিডনি রোগীর শরীরে লাগানো। এই বিষয়টা একটু সহজভাবে আমাদের বুঝিয়ে বলুন তো, বিষয়টা কি? আচ্ছা, কিডনি বদলানো বা কিডনি ট্রান্সপ্লান্ট, আমরা যে সিকেডি স্টেজ 5, যেমন আগের পেশেন্টটাকে আমি যেটা বললাম যে আপনাকে ডায়ালাইসিসের জন্য হয়তো বা প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে 2 ধরনের ডায়ালাইসিসের কথা বললাম। আসলে সারা বিশ্বে সব যেটাকে আসলে পেট্রোনাইজ, মানে বেশি এমফাসিস দেওয়া হয়, সেটা হচ্ছে ট্রান্সপ্লান্ট। মানে আপনার বডিতে একটা নতুন কিডনি বসানো। এখন নতুন কিডনি তো আর আমার তৈরি করার মতো উপায় এখনো পর্যন্ত নাই, হয়তো বা ভবিষ্যতে হবে। তো আরেকজনের দেহ থেকে আমরা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি। আমি আগে একবার বলেছিলাম যে একটা কিডনি নিয়েও আমরা অনেক দিন পর্যন্ত ভালো থাকবো যদি আমি মেনটেন করি। সো এক্ষেত্রে 2টা টার্ম আছে। ডোনার, যাকে হচ্ছে যে কিডনিটা দিবেন, তিনি হচ্ছে দান করবেন যিনি, আরেকজন হচ্ছে রিসিপিয়েন্ট, মানে যিনি নিবেন। সো এই ডোনারের কাছ থেকে একটা কিডনি এনে রোগীরা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তবে এখানে আমাদের দেশের কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো আসলে মেনটেন করতে হয় কিডনি ট্রান্সপ্লান্টের জন্য। আচ্ছা, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে যিনি গ্রহণ করলেন, তিনি কত বছর জীবনযাপন করতে সমর্থ হবেন? আচ্ছা, এটা আমি একটা উদাহরণ দিই যে আমাদের যে খুব পপুলার একজন গায়িকা আছেন, সেলিনা গোমেজ। জি। হ্যাঁ, ওনার কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করা। ওনার হচ্ছে লুপাস নেফ্রাইটিস ছিল, মানে কিডনির প্রদাহজনিত একটা রোগ ছিল। এবং উনি কিন্তু প্রায়, আমি যতটুকু জানি, 5-6 বছর আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন। এবং উনি নর্মাল ওনার যে ক্যারিয়ার, সেটা এখনও মেনটেন করছেন। সো কিডনি ট্রান্সপ্লান্ট আসলে সবগুলোর চেয়ে কিডনি ট্রান্সপ্লান্টটাই সবচেয়ে ভালো। তবে অনেক রেস্ট্রিকশন বা মেনটেন করতে হয় আসলে। আচ্ছা, কিডনি রোগীর জন্য অথবা যারা রোগী হয় না, তাদের জন্য, এই দুই অংশের মানুষের জন্য আপনার পক্ষ থেকে কি কি বক্তব্য থাকবে? যারা ভালো আছে, কিডনিকে ভালো রাখার জন্য তারা কি করবে, এটা প্রথমে বলুন। আর যারা ইতিমধ্যে কিডনি রোগে আক্রান্ত, তারা কি করবে, সেটা বলুন। আচ্ছা, যারা ভালো আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি কিছু ডিজিজ, যেগুলো কোমরবিডিটি, এগুলোকে কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে। যদি ডায়াবেটিস থাকে, সাথে যে বড় রোগগুলো, সাথে যে বড় রোগ, ডায়াবেটিস থাকলে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে, হাইপারটেনশন থাকলে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে, ব্যথার ওষুধ, তারপরে আপনার অতিরিক্ত প্রোটিন খাওয়া, অতিরিক্ত লবণ খাওয়া, এই জিনিসগুলো কন্ট্রোলে রাখতে হবে। আমি যে কিছু ফ্রুটসের কথা বললাম, আবার বলি আরেকবার, কামরাঙ্গা, অ্যালোভেরা এবং বিলম্ব, এই জিনিসগুলো কম খেতে হবে। অ্যালোভেরা মানে হচ্ছে ঘৃতকাঞ্চন, যেটাকে বলে, হ্যাঁ, ঘৃতকুমারী না ঘৃতকুমারী, হ্যাঁ, ওই জিনিসগুলো হচ্ছে কিডনির উপর ইফেক্ট করেন। আচ্ছা, আর যাদের অলরেডি সিকেডি বা কিডনি ডিজিজ হয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রেও একই জিনিস থাকবে, কিন্তু ওনাদের জন্য রেস্ট্রিকশন যতটা কম, কিডনি রোগীদের জন্য রেস্ট্রিকশনটা আরও বেশি। যেমন ধরেন ব্যথার ওষুধ ওনাদের জন্য টোটালি বন্ধ থাকবে, শুধু হ্যাঁ হারামি বলা যাবে। কিছু স্পেসিফিক ওষুধ আছে, সেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন।
পানির একটা রেস্ট্রিকশন থাকবে, প্রোটিনের একটা রেস্ট্রিকশন থাকবে, আপনার হচ্ছে ফ্রুটস বা এই জাতীয় খাবার এগুলোরও কিছু রেস্ট্রিকশন থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা প্রায়ই দেখি, কিডনি রোগীদের সোডিয়াম পটাশিয়ামের একটি ভারসাম্যহীনতা তৈরি হয়। জি। এই বিষয়টা কেন? আচ্ছা, কিডনির কাজ তো আসলে আপনার ছাঁকনি, সে আপনার দূষিত জিনিসগুলোকে বের করে দিবে আর ভালো জিনিসগুলোকে রাখবে। তো সেটার সাথে সে সোডিয়াম এবং পটাশিয়াম ইলেকট্রোলাইট যেটা বলি সেটাকেও সে মেনটেন করে বডিতে। তো যাদের হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগ থাকে তাদের সাধারণত পটাশিয়াম লেভেলটা অনেক বেশি থাকে। এই কারণেই আমরা আসলে যে ফ্রুটস রেস্ট্রিক্টেড করতে বলি, যেমন ডাবের পানি বা কলা, এগুলিতে প্রচুর পটাশিয়াম থাকে। আম কেমন খেতে? আম, কাঁঠাল এগুলো তো পটাশিয়াম বেশি থাকে। আম আরেকটা কারণে হচ্ছে আম হচ্ছে ডায়াবেটিসটাকে বাড়ায় দেয়। সো সেক্ষেত্রে আবার ডায়াবেটিস বেড়ে যাবে। তো আম, কাঁঠাল এই জিনিসগুলো একটু কন্ট্রোলে থাকতে। আরেকজন দর্শক রয়েছেন, কে আছেন আমাদের সাথে? আপনার বয়স, নাম এবং কোত্থেকে ফোন করেছেন এটি জানিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু আগে সার্ভিং দিয়েছিলাম, আবার একটু কষ্ট করে আপনাদেরকে বিরক্ত করছি। আমার নাম শিল্পী, আমার বয়স হচ্ছে 40। আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, আমি বার্ডেনে ভর্তি ছিলাম। আমি রেগুলার বার্ডেনের রোগী, আর এখন যাতায়াতের জন্য যেতে পারি না, টেকনিক্যালি বার্ডেনে দেখাচ্ছি। আমার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না, আর হাই টেনশন তো আছেই, আর আমার লিভারের সমস্যা আছে, আর আমার লাংসেও সমস্যা আছে। আমার এখন পায়ে পানি চলে আসে, মাঝে মধ্যে পানি চলে আসে, আবার পানি চলেও যায়। কিন্তু ওই যে বললাম পেশাবেও ফেনা হচ্ছে, আবার পেশাব কমে যাচ্ছে। আমি এর আগে ডক্টর দেখিয়েছি, কিডনি টেস্ট করিয়েছি, ওনারা বললো না ঠিক আছে। তো এখন ম্যাডামের কাছ থেকে এগুলো শোনার পর মনে হচ্ছে আমার তখন হয়তো পেশাব কম হতো না ঠিক মতো, তো এখন পেশাব কম হচ্ছে আর ফেনা হচ্ছে। আমার কি রেগুলার তো আমি ডাক্তারের কাছে যাচ্ছি প্রতি মাসে, আমার 4 তারিখে আবার ডেট আছে ডক্টরের কাছে। আমি কি এগুলো বিষয় সব ডিসকাস করবো? ডক্টর বাহার। আপনার ধন্যবাদ। আপনি হচ্ছে আপনার এখন যে সমস্যাগুলো এগুলো আবার ওনাকে যাকে দেখাচ্ছেন, যদি মেডিসিন স্পেশালিস্ট হয়ে থাকেন ভালো, আপনি একটা কিডনি স্পেশালিস্টের সাথেও যোগাযোগ করতে পারেন। আর একটা হচ্ছে আপনি যে আগে ভর্তি হয়েছিলেন সেই টাইমে কি কোনো সমস্যা ছিল কিনা, ওই জিনিসগুলো দেখে আমার মনে হয় সামনাসামনি দেখে আপনাকে একটা সলিউশন দেওয়া যাবে। আর আপনি একটু খেয়াল রাখেন যে হচ্ছে ইউরিন মানে প্রস্রাবটা আসলে কতটুকু কমে যাচ্ছে বা কি পরিমাণ কমে গেল, আগের থেকে একদম অর্ধেক হয়ে গেল নাকি হচ্ছে অল্প কিছু কমেছে, এগুলো আপনি হিস্ট্রিটা নিয়ে নেক্সট টাইম ডক্টরের সাথে কথা বলেন। আরেকটা জিনিস হচ্ছে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে, ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে প্রধান হবে। কথা। জি, আরেকজন দর্শক রয়েছেন, কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? হ্যালো। জি হ্যালো, বলুন। আমার নাম জাহাঙ্গীর আলম। হ্যাঁ, হ্যালো, আমার নাম জাহাঙ্গীর আলম, আমি সিজাং থেকে বলছি। জি বলুন। বয়স কত? আমার বয়স 64। আমি ডায়ালিসিস করি অলরেডি। হ্যাঁ, আমার একটু সমস্যা আছে, একটু একটা ডায়ালিসিস আছে। হ্যাঁ বলুন, সমস্যাটা কি? আবার ধরুন এখন ওই যে যখন ডায়ালিসিস করি তখন প্রেশারটা পড়ে যায়, প্রেশার কমে যায়। আচ্ছা, এবার 100 এর দিকে নামে যায়, 100 বা 60 বা 50 হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, এটাই আর কি। আর এমনি তো ডায়ালিসিস করছে, 4 বছর ধরে ডায়ালিসিস করে। আপনার কি ডায়াবেটিস আছে? সবই আছে, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার এখন কমে গেছে, কমে যাচ্ছে, এটাই হলো সমস্যা। আচ্ছা জি, আপনি একসময় থাকুন। হাই প্রেশার বেশি ছিল, ছিল, এখন এটা কমে যাচ্ছে। জি, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের এই বন্ধুটির ডায়ালাইসিস করার সময় প্রেশার কমে যায়। আচ্ছা ধন্যবাদ আপনার কোশ্চেনটার জন্য। এটা আসলে একটা কমন সিনারিও। ডায়ালাইসিসের সময় দুইটা জিনিস হতে পারে, আমরা এটা বলি ইন্ট্রাডায়ালিটিক হাইপোটেনশন অথবা ইন্ট্রাডায়ালিটিক হাইপারটেনশন। আচ্ছা, সাধারণত যেটা হয় আপনি ডায়ালাইসিস সেন্টার এগুলো আসলে মেনটেন করবেন। যেমন ডায়ালাইসিসের আগে আমরা খুব বেশি খেতে না বলি, তারপরে যে ডায়ালাইসিসের টাইমে অনেক বেশি যাতে খাবার দাবার না খায়, তারপরে ওই সকালের দিকের যেদিন ডায়ালাইসিস নিবে ওই দিন যদি উনি সকালে ডায়ালাইসিস নেন তাহলে ওই টাইমের অ্যান্টি হাইপারটেনসিভটা অনেক সময় ব্লাড প্রেশারের ওষুধটা অনেক সময় বন্ধ রাখা যায়, যে পরে খাবেন বা এটা একটা অ্যাডজাস্ট করা যাবে। তবে আমার মনে হয় উনি যেখানে ডায়ালাইসিস নিচ্ছেন ওই জায়গার ডক্টরের সাথে একটু ভালো মতো কমিউনিকেট করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে, কারণ এটা খুবই একটা কমন সিনারিও। সাধারণত দুইটা কারণে হয়, একটা হচ্ছে অনেক বেশি খাবার খেয়ে ফেলেন বা ডায়ালাইসিসের সময়ও হচ্ছে আমরা খাবার রেস্ট্রিক্ট করতে বলি। তার মানে ওনাকে তার ডাক্তারের সাথে ভালো মতো নিবিড়ভাবে কথা বলতে হবে। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেয়ার, সাথেই থাকুন। কিডনি ফেইলিউর
কখন বুঝবেন ঝুঁকিতে রয়েছেন? এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের আজকের অতিথি ডক্টর তামান্না বাহার, যিনি কিডনি বিশেষজ্ঞ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর বাহার, আমরা প্রায়ই দেখছি পত্রিকাতে, খবরে নানাভাবে জানছি বাংলাদেশে কিডনির রোগী বাড়ছে। কেন? বাংলাদেশে বর্তমানে বলা হয় যে নর্মাল পপুলেশনের মধ্যে 23 to 25% পেশেন্ট হচ্ছে সিকেডির পেশেন্ট, পুরো জনগোষ্ঠীর মধ্যে 25%-এর মতো। এবং বলা হয় যে অ্যারাউন্ড 2 থেকে 2.5 কোটি পেশেন্ট হচ্ছে এখন কিডনি সমস্যায় ভুগছে। হ্যাঁ, কেন? আচ্ছা, এখন আগের চেয়ে যেই এই সমস্যাগুলো আসলে আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন খাদ্যে ভেজাল একটা জিনিস, যেটা আসলে আনঅ্যাভয়েডেবল হয়ে যাচ্ছে এখন। তারপরে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, সেই জিনিসগুলো তো আছেই। তারপরে হচ্ছে কীটনাশকের ব্যবহার, এই যে জিনিসগুলো হচ্ছে কিডনির উপরে ইফেক্ট করছে। আচ্ছা, তারপরে আমাদের এনভায়রনমেন্টাল কিছু পলিউশন, এই জিনিসগুলো আসলে কিডনির উপরে ইফেক্ট করছে। বায়ু যেমন দূষণ, ধরুন বায়ু দূষণ, পানি দূষণ, এই সবগুলি আসলে কিডনির উপর ইফেক্ট করে। কারণ আসলে কিডনির, আমি কয়েকবারই বলেছি যে সে তো আপনার দূষিত জিনিসটাকে বের করে দিবে, তার উপরে যদি লোড বেশি পড়ে তখন তো সারা আসলে কর্মক্ষমতা কমে আসবে। আচ্ছা। আর ইন জেনারেল হচ্ছে আমাদের ডায়াবেটিস এবং প্রেশার অনেক বেড়ে গিয়েছে। আমাদের যে আগে যেটা অভ্যাস ছিল যে বিকালবেলা মাঠে গিয়ে খেলা বা হচ্ছে হাঁটাহাঁটি করা, একটা মধুর পরিবেশে বসে গল্প করা, ওই জিনিসগুলো কিন্তু এখন কমে আসছে। আমরা এখন বেশি হচ্ছে ঘরে বসে থাকি বা মোবাইল বা রিলস দেখেই ব্যস্ত থাকি। এক্সারসাইজ জিনিসটা একদমই কমে আসছে। সেই কারণে ডায়াবেটিস বাড়ছে, যার কারণে হচ্ছে কিডনির উপরে প্রভাবগুলো অনেক বেশি বাড়ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কিডনিকে ভালো রাখার জন্য আমরা কেমন আমাদের প্রচার প্রচারণা করা দরকার? আমরা কি মানুষকে বলবো? এটি কি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? অবশ্যই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার, এবং অলরেডি অনেক কিছু কিছু উদ্যোগ নেওয়াও হয়েছে। যেমন আমাদের বলা হচ্ছে যে হচ্ছে ডিজি হেলথ থেকে যে আমাদের যে রুট লেভেলে, মানে একদম ধরেন কমিউনিটি লেভেল না হলেও অ্যাটলিস্ট গ্রাম পর্যায়ে যে ইউরিনারি এবং সেরাম ক্রিয়েটিন, এটাকে যাতে এমফাসিস দেওয়া হয়। আচ্ছা। মানে আগে যেটা আমরা শুধুমাত্র ডায়াবেটিসটাকে চেক করার কথা চিন্তা করতাম, এখন এই জিনিসটাকে দেওয়ার জন্য আমরা কিডনি বিশেষজ্ঞরাও বলছি, এবং অন্য জনস্বাস্থ্য যে বিশেষজ্ঞ আছে ওনারাও এই জিনিসগুলো নিয়ে কাজ করার কথা বলছেন। অর্থাৎ রুটিন পরীক্ষার মধ্যে কিডনির পরীক্ষাকে ইনক্লুড করার জন্য আমরা সাজেশন দিচ্ছি। এটা ছাড়াও ধরেন ডাক্তার বা বিশেষজ্ঞ যারা আছেন ওনারা ছাড়াও সামাজিকভাবেও আমাদের মনে হয় এই জিনিসটা নিয়ে আসলে সোচ্চার হওয়া উচিত সবারই, যে কিডনি সমস্যাটা যে অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ সচেতন জনগোষ্ঠীর পক্ষ থেকে আন্দোলনও গড়ে তোলা দরকার। জি জি। আরেকটা বিষয় একটু বলবেন, শিশুদের ক্ষেত্রে কিডনি ফেইলিউর কেমন আমাদের দেশে হয়? আচ্ছা, শিশুদের ক্ষেত্রে কিডনি ফেলিউর সাধারণত যে যদি ওদের তো ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই জিনিসগুলোকে আমরা চিন্তা করি না। ওদের ক্ষেত্রে সাধারণত হচ্ছে জন্মগতভাবে যদি কোনো সমস্যা থাকে, এটা একটা হতে পারে। আরেকটা যেটা হয় কিডনির প্রদাহজনিত রোগ থাকে, যেটা গ্লোমেরুনেফ্রাইটিস, এটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। আর যেটা যে ইন জেনারেল যেগুলো বললাম, যে আপনার যে পয়জন, টক্সিন, খাদ্যে ভেজাল, এই জিনিসগুলোও বাচ্চাদের উপরে কিন্তু ইফেক্ট পড়ছে। এবং সবচেয়ে সারপ্রাইজিং হচ্ছে এই বাচ্চাগুলো ধরেন বয়স্ক মানুষকে আমরা যতটা সহজে রিমুভ করে নিয়ে আসতে পারি এই ডিজিজটা থেকে, বাচ্চাদের ক্ষেত্রে আসলে জিনিসটা অনেক টাফ হয়ে যায়। মানে চাইল্ড নেফ্রোলজিস্টদের জন্য অনেক কষ্টসাধ্য হয় বাচ্চাগুলোকে মেনটেন করে নিয়ে আসা, ভালো করে নিয়ে আসা। আচ্ছা, আরেকটা ছোট্ট ব্যাপার, প্রায় আমাদের দেশে স্ক্যাবিস বা খুজলি যেটাকে বলি আমরা, এর থেকে আবার খোস পাঁচটা হয়ে যায়। অনেকে বলেন খোস পাঁচটার সাথে কিডনি ফেইলিউরের একটা যোগ আছে, সেটা কি ঠিকই? আচ্ছা, খোস পাঁচরা মানে হচ্ছে একটা স্কিনে যদি ইনফেকশন থাকে, সেই ইনফেকশনটার যেই সোর্সটা থাকে সেটা আবার কিডনির উপরে একটা ইফেক্ট করতে পারে। এটা এক ধরনের হচ্ছে কিডনির প্রদাহজনিত রোগ করতে পারে। রিপিটেডলি যদি এরকম হয়, বারবার যদি এরকম খোস পাঁচরা হচ্ছে সেটা কিডনির উপরে ইফেক্ট করে, তাহলে কিন্তু একটা দীর্ঘমেয়াদী কিডনির সমস্যাও হতে পারে। সেই ক্ষেত্রে যদি এই খোস পাঁচরা জাতীয় রোগ হয়, অভিভাবকদের কি সচেতন থাকা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই অভিভাবকদের সচেতন থাকা উচিত, এবং হচ্ছে দ্রুত কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, বাংলাদেশে কিডনি রোগ নিয়ে, আপনি একজন কিডনি বিশেষজ্ঞ, কিডনি রোগ নিয়ে কেমন গবেষণা চলছে বলে আপনি মনে করেন? ওকে, কিডনি রোগ নিয়ে আমরা কিডনি বিশেষজ্ঞ এবং কিডনি বিশেষজ্ঞ যেই যেমন অনেকগুলো হসপিটাল আছে, ওখানে অনেক ধরনেরই
গবেষণা হয়ে থাকে। যেমন সিকেডির কেন এই আমাদের দেশে কেন বেশি হচ্ছে, তারপরে ধরেন যে অ্যাকিউট কিডনি ইনজুরি যেগুলো, এই পেশেন্টগুলো আসলে কেন আমরা বেশি পাচ্ছি, বা ডায়ালাইসিসের আমাদের দেশের ফেট কেমন। যেমন আমি যেটা বললাম যে হচ্ছে এত % পেশেন্ট কিডনিতে আক্রান্ত হচ্ছে, এগুলো তো আসলে আমাদের গবেষণারই ফল। তবে আর অনেক কিছু করার অপশন আছে, যে আমাদের ডায়ালাইসিস পেশেন্টগুলো কি পরিমাণ বাড়ছে বা ট্রান্সপ্লান্ট করার কেমন আমাদের ইফেক্ট হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা একেবারে শেষ পর্যায়ে, কিডনি বদলানো বা ট্রান্সপ্ল্যান্ট বাংলাদেশে কেমন হয়, হচ্ছে কিনা আদৌ? হ্যাঁ, কিডনি বদলানো বা ট্রান্সপ্লান্ট আমাদের দেশে হচ্ছে, তবে যতটা হওয়া উচিত ঠিক ততটা হচ্ছে না। মানে এখানে আসলে ডোনারের একটা রেস্ট্রিকশন থাকে, তারপরে ফ্যামিলিয়াল কিছু বাইন্ডিংস থাকে, রুলস অ্যান্ড রেগুলেশনও কিছু সমস্যা থাকে। সেই কারণে কম হচ্ছে, কিন্তু একদমই যে হচ্ছে না তা না। আপনার বিভিন্ন হসপিটালগুলো, যে ঢাকা মেডিকেল কলেজ, আপনার BMU, তারপরে কিডনি ইনস্টিটিউট, কিডনি ফাউন্ডেশন, আমাদের কামরুল স্যারের সিকেডি হসপিটাল, এইসব হসপিটালগুলোতে কিন্তু নিয়মিতই কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। একই সাথে আপনি এটা বলবেন কি, মৃত্যুর পর অঙ্গ দান বা প্রত্যঙ্গ দান, অর্গান ডোনেশন, জি জি, এই আন্দোলনটা কি একটু জোরদার হলে কিডনি রোগীদের জন্য কোনো উপকার হবে? এটা একটা ভালো কথা বলেছেন আপনি। যেহেতু আমরা লিভিং ডোনার, মানে যারা বেঁচে আছেন তাদের কাছ থেকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করছি, কিন্তু অতটা আসলে সবাই যে খুব এগিয়ে আসছেন তা না। তো সেই ক্ষেত্রে যদি আমরা মানে অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারি হচ্ছে যারা মারা গিয়েছেন তাদের কাছ থেকে, তাহলে তো আসলে এই যে সমস্যাটা সমাধান হয়ে যায়। আমাদের কিছু এরকম ট্রান্সপ্লান্ট হয়েছে, তবে এই জিনিসগুলো আরও চর্চার মধ্যে নিয়ে আসা উচিত, সামাজিকভাবে এই জিনিসগুলো আসলে এগিয়ে নিয়ে আসা উচিত, মানুষকে সচেতন করা জি দরকার। জি জি। ডক্টর তামান্না বাহার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনি আমাদের দর্শকদের জন্য 30 সেকেন্ডের জন্য একটি বলবেন যেটি তার কিডনির জন্য উপকারী হবে। আচ্ছা, আমার যেটা বক্তব্য থাকবে যে আপনারা হচ্ছে নিজেদের লাইফস্টাইলটাকে মডিফাইড করার চেষ্টা করবেন, যাতে হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো মেনটেন করা হবে। ওয়েটটাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখবো। খাবার দাবারের মধ্যে আগে যেগুলো বলা হয়েছিল সেগুলো, যেমন ব্যথার ওষুধ, তারপর কিছু স্পেসিফিক ফল, এগুলো হচ্ছে আমরা বন্ধ রাখবো। পানিটা হচ্ছে 2 থেকে 3 লিটারের মতো থাকবে সবার জন্য। আর কিডনি যাদের সমস্যা হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড, প্রতিটা রোগীর তাকে আমরা হিসাব করে বলে দিব যে আপনি এই জিনিসগুলো মেনটেন করবেন। তবে সবার আগে ওয়েট কন্ট্রোল করা, ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, হাইপারটেনশন কন্ট্রোলে রাখা এবং পানিটা পর্যাপ্ত পরিমাণ খাওয়া। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যদি কিডনি একবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু জীবন ঝুঁকিগ্রস্ত হয়ে পড়ে। এই কারণেই আমাদেরকে কিডনি ভালো রাখার জন্য আমরা প্রতিদিন যে খাবারটা খাই তাকেই ওষুধে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ আমার খাদ্যই হবে আমার ওষুধ। এর অর্থ যে আমার প্রতিদিন যে পরিমাণ কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাবার গ্রহণ করা দরকার আমি ততটুকুই করব। যে পরিমাণ প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা দরকার আমি তার বেশি করব না, এবং যে পরিমাণ পানি বা জলীয় খাবার, তরল খাবার খাওয়া দরকার আমি তার থেকে কমও খাবো না, বেশিও খাবো না। এবং প্রতিদিন জীবনটাকে কর্মময় রাখবো। যে কোনো অসুখ হলেই আমি সাবধান থাকব। বিশেষ করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং সবাই মিলে আমাদের খাদ্যে, আমাদের পানিতে, আমাদের বাতাসে, আমাদের পরিবেশে যে দূষণ ছড়িয়ে গিয়েছে একে নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থাৎ আমাদের ভালো থাকার দায়িত্বটা আমাদের হাতেই নিতে হবে, এবং আমরা যখন এই কাজগুলো করব সরকার নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবে। প্রিয় দর্শক, আমরা ভালো থাকতে চাইলে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে হবে, এবং নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের হাতে দিয়ে কখনো নিশ্চিন্ত হওয়া যাবে না। নিজেকে ভালো থাকতে হলে নিজেকেই দায়িত্ব নিয়ে উদ্যোগ নিয়ে অগ্রসর হবে। আপনারা সবাই ভালো থাকুন। নিরন্তর শুভ কামনা এবং সুস্বাস্থ্য কামনা করছি।